এই যে 4টি শ্রম কোডের কথা বলা হচ্ছে, এই 4টি শ্রম কোডে কি বলা হয়েছে? এখন বহু কথা বলা হয়েছে, অনেক বড় বড় কোডের বই, বহু জিনিস আছে, কিন্তু বাস্তবে কয়েকটি বিষয়, যেমন মজুরি কোডে মিনিমাম ওয়েজের যে ধারণা, ন্যূনতম মজুরির ধারণা, আমাদের দেশে 1948 সালে মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 ন্যূনতম মজুরি আইন পাশ হয়েছিল 48 সালে, স্বাধীনতার ঠিক পরে হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছিল একজন শ্রমিক পরিবার, যে পরিবার বলতে কাদের বোঝায়, স্বামী স্ত্রী আর 2টি সন্তান, সেখানে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কোনো আত্মীয় স্বজন নেই। একে 3 ইউনিট ধরে, 2জন স্বামী স্ত্রী 2 ইউনিট, 2টো সন্তান 18 বছরের নিচে হতে হবে, তারা একটা ইউনিট। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এর জন্য যে মজুরি প্রয়োজন, সেটাই মিনিমাম ওয়েজ। তার নিচে মজুরি দিলে কোনো শ্রমিক পরিবার বাঁচতে পারে না, এই কনসেপশন থেকে মিনিমাম ওয়েজ নির্ধারিত হয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেস হয়, সেই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন 25%, 25% এর উপর বৃদ্ধি করে তাদের যে আরো আনুষঙ্গিক কিছু কাজ করতে হয় একটা পরিবারের ক্ষেত্রে, সেই কাজের ক্ষেত্রে শিক্ষা চিকিৎসা বাদেও কিছু সামাজিক অনুষ্ঠানে তাদের যোগ দিতে হয়, সবটা মিলিয়ে 25% বৃদ্ধির কথা বলছি। যখন মিনিমাম ওয়েজের জন্য কমিটি গঠিত হয়েছিল, আমাদের দেশের ওয়েজকে 3টে ভাগে ভাগ করেছিল, মিনিমাম ওয়েজ, ফেয়ার ওয়েজ, লিভিং ওয়েজ। কিন্তু কমিটির সাজেশন ছিল এখন আমরা মিনিমাম ওয়েজ ঠিক করছি, কথা ঠিক, কিন্তু আমরা এখান থেকে ফেয়ার ওয়েজ তারপর লিভিং ওয়েজে যেতে চাই। এই ওয়েজ স্ট্রাকচারের 3টে ধাপের ন্যূনতম নিচের স্তরটাকে বলে মিনিমাম ওয়েজ। কিন্তু আশ্চর্যের সঙ্গে আমরা দেখলাম, যেখানে ওয়েজ কমিশন বলেছিল যে ধাপে ধাপে মিনিমাম ওয়েজকে বৃদ্ধি করে ফেয়ার ওয়েজ, লিভিং ওয়েজে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে শ্রমিকদের ক্ষেত্রে, শ্রমজীবী মানুষের। কিন্তু আমরা দেখলাম পরিষ্কার করে এই কোডে প্রথম আরেকটা স্তর নিয়ে আসা হলো ওয়েজ, সেটা ফ্লোর ওয়েজ। এই কনসেপশনটা আগের কোন শ্রম আইনে ছিল না। এই ফ্লোর ওয়েজে বলা হলো জাতীয়ভাবে একটা ওয়েজ নির্ধারিত হবে, তার নিচে কোনো ওয়েজ দেওয়া যাবে না। কিন্তু দেখা গেল সেটা মিনিমাম ওয়েজের অনেক নিচে। বর্তমানে যেটা 178 টাকা প্রতিদিন, মাত্র 178 টাকায় কোন পরিবার আজকের যে মূল্যবৃদ্ধির বাজার, তাতে চলতে পারে কি, চলা সম্ভব কি? তাই তার নিচে একটা ওয়েজ চলে এলো এবারের কোডে। এর ফলে সরকার এবং মালিকরা এইটাকে ধরেই তারা ওয়েজ নির্ধারণ করতে থাকবে এবং মিনিমাম ওয়েজের অনেক নিচে মজুরি নেমে আসবে। এটা আমাদের আশঙ্কা নয়, এটা বাস্তবে শুরু হয়েছে। হায়ার কোর্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোর্ট, এতেও বহু জিনিস বলা হয়েছে। আগের আইন ছিল 100 শ্রমিক হলেই কোনো কারখানায়, সেই কারখানায় যদি ক্লোজার, লকআউট, লে অফ মালিকদের করতে হয়, তাহলে রাজ্য সরকারের পারমিশন নিতে হবে। যে কারখানাগুলো রাজ্য সরকারের অধীন, রাজ্য সরকার থেকে পারমিশন নিয়ে তৈরি, উইদাউট দ্য পারমিশন না নিয়ে কোথাও ক্লোজার, লকআউট করা যাবে না, মালিকরা করতে পারবেন, আইনত অপরাধ হবে। সেটাকে বাড়িয়ে 300 নিয়ে গেলেন। 299 পর্যন্ত শ্রমিক থাকলে কোনো পারমিশন নিতে হবে না, শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে, লে অফের ক্ষেত্রে, ক্লোজারের ক্ষেত্রে 300 হলে লাগবে। বর্তমানে আপনারা জানেন মডার্ন আধুনিক সমস্ত কারখানায় প্রায় শ্রমিকের সংখ্যা কমিয়ে দিয়েছে,
মডার্ন টেকনোলজি যখন এসছে তখন থেকে শ্রমিক সংখ্যা কমতে শুরু করেছে। আজকে অনেক কম শ্রমিক দিয়ে অনেক বড় বড় কারখানা চালানো সম্ভব মডার্ন টেকনোলজির জন্য। তাই আজকে 300 শ্রমিক যুক্ত কারখানার সংখ্যা খুবই কম, আগামী দিনে আরো কম হবে। তাহলে বাস্তবে মালিকদের অবাধ স্বাধীনতা দেওয়া হলো, কোনো পারমিশন না দরকার নেই। যখন মালিকরা মনে করবেন তখনই শ্রমিক ছাঁটাই করতে হবে, হায়ার অ্যান্ড ফায়ার তারা করতে পারবে। এই শ্রম কোড সেটা নিয়ে এসছে। এই শ্রম কোডে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট এসছে। আগে কখনো কোন শ্রম আইনে এরকম ভাবে ব্যবস্থা ছিল না। স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। আমাদের দেশের আইন, সুপ্রিম কোর্টের রায় সর্বত্র। আগে একজন মানুষ চাকরি পেলে তিনি সারা জীবনের জন্য নিরাপদ থাকতেন, তার কাজটা থাকবে, কাজটা চলে যাবে না। কিন্তু বর্তমানে এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট আনার ফলে কাজ হবে 4 বছরে, 3 বছরে, চুক্তিভিত্তিক 5 বছরে, তারপরে থাকবে না, আবার নতুন করে চুক্তি করতে হবে। মালিক করবেন কি করবেন না তার উপর নির্ভর করবে, আমার উপর না। এই জন্য অগ্নিবীর প্রকল্প এনেছিল এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের পথ ধরে মিলিটারির ক্ষেত্রে। সৈন্য নিয়োগ হবে 4 বছরের জন্য। যৌবন যখন টকবক করছে, তাদের শ্রমশক্তিকে কিনে নিয়ে ছিবড়ে করে তাদের ফেলে দেওয়ার পরিকল্পনা। 4 বছর পরে চাকরি থাকবে না, তারপর তারা যাবে কোথায়? এবং এইটা করার ফলে কি হবে? আমার স্থায়ী চাকরি নেই, 4 বছর পর রিনিউয়াল হবে। 4 বছর পর আমার চাকরি থাকবে কি থাকবে না তা নির্ভর করবে মালিকের উপর, মালিকের দয়ার উপর। মালিক নিতেও পারে, নাও নিতে পারে। তাই আমি তখন ইউনিয়ন করব না। ইউনিয়নে গেলে মালিক আমাকে কাজে রাখবে না। সংগঠন করলে, ইউনিয়ন করলে, দাবি তুললে, মজুরি বৃদ্ধি সহ কাজের পরিবেশ, শ্রমিকদের কাজের উপযুক্ত করার দাবি তুললে মালিক আমাকে রাখবে না। তাই আমি ইউনিয়নের সঙ্গে যুক্ত হব না, ইউনিয়নকে এড়িয়ে চলবো। এই শ্রম কোডের ফলে, এই ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট আসার ফলে শ্রমিকদের প্রতি মুহূর্তে একটা ভয়ার্থ পরিবেশের মধ্যে থাকতে হবে। কাজ হারানোর ভয়, কাজ না পাওয়ার ভয়, এইটা তারা সৃষ্টি করে ফেলবে এই শ্রম কোডের ফলে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট পার্লামেন্টে পাশ হয়েছিল এই শ্রম কোড আসার আগেই, 2018 সালে। তখনই আমরা বিরোধিতা করেছিলাম, এআইইউটিউসির পক্ষ থেকে তখনই এর প্রবল বিরোধিতা করেছিল। অনেকে বলেছিল তো বাস্তব, বহু ক্ষেত্রেই তো অল্প সময়ের জন্য কাজ নেওয়া হচ্ছে। একটা করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, কিন্তু সেটা আইনে পরিণত করাটা আরো বেশি অন্যায়। ওরা আইনে পরিণত করছে, পরিণত করলো শ্রম কোডের মধ্যে। ধর্মঘট করার অধিকার, এসেনশিয়াল ক্ষেত্র ছাড়া কোথাও নোটিশ করে ধর্মঘট করতে হতো না শ্রমিকদের। মালিকের অত্যাচার, অবিচার, শোষণ, নিপীড়ন, জুলুম যখন ব্যাপকভাবে নেমে আসতো, কোন একটা কারখানায় হোক, কোন একটা শিল্পে হোক, তখন তারা ধর্মঘট করতেন। নোটিশ করার কোনো প্রভিশন ছিল না। এখন নোটিশ করতে হবে, সব কারখানাকে নোটিশ করতে হবে। এসেনশিয়াল কমোডিটির প্রশ্ন না। নোটিশ করার পর যদি লেবার ডিপার্টমেন্ট তাদেরকে মিটিং ডাকে, আলোচনায় ডাকে, তাহলে ধর্মঘট করা যাবে। শ্রমিকের যে অধিকার ছিল মালিকের বিরুদ্ধে লড়া, একটা শক্তিশালী হাতিয়ার ছিল ধর্মঘট, তা ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করলো এই শ্রম কোডের মধ্যে।
এখন সবার ক্ষেত্রেই নোটিশ করতে হবে। এরকম বহু ক্ষেত্র এক এক করে বলা যেতে পারে যে তারা এই শ্রম কোডের মধ্য দিয়ে মালিকদের সুযোগ সুবিধা বাড়ানোর সামগ্রিক প্রচেষ্টা নিয়েছে এবং তার শ্রমিক শ্রেণীর বিপক্ষেই সমস্ত টাকা আছে। বাস্তবে মালিকের পক্ষে কোনো কিছু গেলে সেটা স্বাভাবিকভাবে শ্রমিকের বিপক্ষে যাবে, কারণ মালিক শ্রমিকের সম্পর্কটা দ্বান্দ্বিক বিপরীত রিভার্স। মজুরি যদি বাড়ে তাহলে শ্রমিক কিছু পয়সা পায়, মালিকের পকেট থেকে কিছু পয়সা যায়, তাই মজুরি বৃদ্ধি মানে মালিকের ক্ষতি, শ্রমিকের লাভ। আর মজুরি কমা মানে শ্রমিকের লোকসান, মালিকের লাভ। মূল্যবৃদ্ধির বাজারে মজুরি নির্ধারিত হয় তার বেসিক মজুরির সঙ্গে ডিএ যুক্ত করে, ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা। আমাদের দেশের বর্তমান আইন অনুযায়ী 6 মাস পর পর মূল্য সূচকের সঙ্গে সমতা রক্ষার জন্য জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সমতা রক্ষার জন্য 6 মাস পর পর ভিডিএ, ভ্যারিয়েবল ডিএ যুক্ত করে মজুরি নির্ধারিত হয়। এই বিষয়টিও তারা অপশনাল করার চেষ্টা করছেন, সরকার তার মতন করবে, বাধ্য নয়। এই জায়গায় তারা নিয়ে যেতে চাইছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 6 মাস পর ভ্যারিয়েবল দিয়ে বাড়লেও বেসিক যে মিনিমাম ওয়েজের মজুরি নির্ধারণ করার কথা, বাড়ার কথা 4 বছর পর পর, 11 সালের পরে আজকে 25 সাল বাড়েনি। আমরা বহুবার দাবি করা সত্ত্বেও আগের মন্ত্রী বেচারাম মান্না, আগের শ্রমমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছিলেন পঞ্চায়েত ইলেকশনের আগে 10% মজুরি বৃদ্ধি করা হবে বেসিকের উপর, তার উপর দিয়ে বাড়বে, ভ্যারিয়েবল দিয়ে বাড়বে মূল্য সূচককে ভিত্তি করে। এটাই কিন্তু তার ঘোষণা ছিল। কিন্তু দেখা গেল অদ্ভুত ভাবে মন্ত্রীর ঘোষণার পরও সরকারি কোনো নোটিফিকেশন বের হলো না, জিও বের হলো না এবং তা কার্যকরী হলো না। বর্তমান শ্রমমন্ত্রীকে এই বিষয়ে বলার পর বলেছিলেন কিনা তা নিয়ে সংশয় তুললেন। আমরা ডকুমেন্ট দিয়ে দেখালাম, তার ভিডিও ক্লিপিংস, পরদিন সংবাদপত্রে, সমস্ত সংবাদপত্রে তার বিবৃতি। শেষ পর্যন্ত তিনি বলেন আমি দেখছি। এই যে মজুরির প্রশ্নে, যেটা শ্রমিকদের মূল দাবি, আমার শ্রমশক্তি মালিকের কাছে বিক্রি করার বিনিময়ে আমাকে যে মজুরি দেওয়া হয় তা কিন্তু দিনের পর দিন কমানো হচ্ছে। অদ্ভুত স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে, একটা উৎপাদিত সামগ্রীর মধ্যে শ্রমিকের প্রাপ্য অর্থাৎ মজুরি দিনের পর দিন কমে যাচ্ছে। আগে যত শতাংশ একটা জিনিসের দাম হলে তার মধ্যে শ্রমিকের মজুরি থাকতো, এখন তার থেকে অনেক কম মজুরি একটা জিনিসের মধ্যে থাকছে। এটাই বাস্তবতা। অর্থাৎ মজুরির পরিমাণ কমছে উৎপাদিত সামগ্রীতে। এই কোড আসার পরে আরো কমতে থাকবে, এই গতিটা আরো বাড়তে থাকবে মজুরি কমার। তাই আমরা এই শ্রম কোডের বিরুদ্ধে। মালিকের স্বার্থকে রক্ষা করবে, আর মালিকের স্বার্থকে রক্ষা করা মানেই শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে যাবে। এরকম আরো বহু পয়েন্ট আলোচনা করে বলা যেতে পারে, দেখানো যেতে পারে। তাই ইন্সপেক্টর রাজ খতম করতে চাইছি। অর্থাৎ আগে যতটুকু শ্রমিকদের তার প্রাপ্য অধিকারগুলো সে পাচ্ছে কিনা তা দেখার জন্য বিভিন্ন স্তরে লেবার ডিপার্টমেন্টের ইন্সপেক্টর ছিলেন।
মালিকদের স্বার্থে, এবং ইন্সপেক্টর ছিলেন শুধু তাই নয়, আইন ছিল এমন, কোন মালিক যদি তার যা আইনগত শ্রমিকদের অধিকার তা না দেয়, তাহলে তার পানিশমেন্ট হবে, শুধু অর্থনৈতিক পানিশমেন্ট না, কাস্টডি, জেল হবে। কিন্তু এবারে শ্রম কোডে জেলের প্রভিশন প্রায় নেই, একটা দুটো ক্ষেত্র ছাড়া। আগে বহু ক্ষেত্রে ছিল, এখন শুধুমাত্র আর্থিক দণ্ড দিয়ে খালাস করা হয়েছে, কারণ মালিকদের টাকা দিতে কোনো অসুবিধা নেই, তাদের টাকা আছে। কিন্তু যদি তাকে জেল খাটতে হতো, এই আইনটা ভাঙলে জেলে যেতে হবে যদি হতো, তাহলে সেটা একটা ভীত হতো, খানিকটা বাধ্য হতো আইনটা মানতে। তাই আমরা দেখতে পাচ্ছি একের পর এক মালিকরা পিএফ এর টাকা মানে শ্রমিক যে টাকা দেয় প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে, তার সমপরিমাণ টাকা মালিক দিয়ে পিএফ দপ্তরে তাকে তার দেওয়ার কথা। দেখা যাচ্ছে যে মালিকরা শ্রমিকদের টাকা নিচ্ছেন, কেটে রাখছেন, পে স্লিপে লিখে দিচ্ছেন, কিন্তু তাদের সমপরিমাণ টাকা দিয়ে তারা পিএফ দপ্তরে জমা দিচ্ছেন না। এটা আজকে আকছাড় ঘটছে, এবং যে মালিকরা এই শ্রম আইনকে লঙ্ঘন করছেন, শ্রমিকদের টাকা তারা জমা দিচ্ছেন না, তাদের নিজেদের টাকা সহ, তার কিন্তু কোনো ব্যবস্থা সরকার করছে না। আজকে জুটের ক্ষেত্রে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল 2024 সালে জানুয়ারি মাসে, সেই ত্রিপাক্ষিক চুক্তি মালিকরা মানছে না। কথা হয়েছিল যারা 20 বছর কাজ করেন, ধরে কাজ করছেন, তাদেরকে এখনো পার্মানেন্ট শ্রমিক হিসেবে নিয়োগ করা হচ্ছে না, তাদের বদলি শ্রমিক, তাদের ভাউচার শ্রমিক, এরকম বহু রকম পথে মালিকরা তাদের পার্মানেন্ট করছেন। কথা হয়েছিল 20 বছর কাজ যারা করেছেন তাদেরকে পার্মানেন্ট শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে। কথা হয়েছিল 15 বছর যারা করেছেন তাদেরকে স্পেশাল বদলি হিসেবে নিয়োগ করা হবে। আগামী দিনে 5 বছরের পর তারা পার্মানেন্ট শ্রমিক হিসেবে স্বীকৃতি পাবেন। কথা ছিল 90% পার্মানেন্ট শ্রমিক দিয়ে কাজ করাতে হবে, 20% মাত্র বদলি শ্রমিক থাকতে পারে। কিন্তু বাস্তবে চটকলগুলোতে এখন পার্মানেন্ট শ্রমিকের সংখ্যা অনেক কমে গেছে। শুধু তাই না, অদ্ভুত, যা কখনো সম্ভব না, শ্রম আইন কেন কোন আইনের ধার ধারে না এই মালিকরা। ডিয়ারনেস অ্যালাউন্স নভেম্বর থেকে 1 নভেম্বর থেকে তাদের 129 পয়েন্ট পাওয়ার কথা কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। হঠাৎ মালিকরা কাঁচা পাটের অত্যাধিক মূল্য বৃদ্ধির অজুহাত তুলে তারা ফ্রিজ করে দিলে, দিয়ে দেওয়া এখন হবে না, স্থগিত রাখা হলো। অদ্ভুত, দিয়ে কারো দয়ার দান না, দিয়ে আমার যে বেতনে তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছিল সেই চুক্তির পরিপ্রেক্ষিতে মূল্যবৃদ্ধির সূচকের সঙ্গে যুক্ত করে এখনকার যে মূল্যবৃদ্ধির বাজার, তাতে তখনকার যা পাওয়ার কথা এখনকার তাকে সমানে আনতে গেলে যেটা বাড়ানোর কথা, বৃদ্ধি করার কথা, সেটাই ডিয়ারনেস অ্যালাউন্স। এটা আমার বেতনের অংশ, এটা আমার প্রাপ্য, আমার অধিকার, আইনত অধিকার। মালিকরা তাও মানছেন। আমরা আজকেই শ্রম থেকে চিঠি লিখেছি, অবিলম্বে
এই ডিয়ারনেস অ্যালাউন্স মালিকরা যে স্থগিত করেছে তা চালু করতে হবে। আমরা বলেছি আপনার প্রেজেন্সে, আপনার উপস্থিতি যে চুক্তি হয়েছিল দ্বিপাক্ষিক চুক্তি, যা মালিকরা মানছেন না তা মালিকদের মানতে বাধ্য করতে হবে। আমরা বলেছি পিএফ গ্র্যাচুইটির টাকা, গ্র্যাচুইটি আইন অনুযায়ী সমস্ত ফ্যাক্টরির শ্রমিকদের, যেগুলোকে ফ্যাক্টরি বলা হচ্ছে, তাদেরকে অবসরের সময় যে প্রাপ্য টাকা দেওয়ার কথা মালিকের, তার এতদিনের পরিশ্রমের ফলে যে সম্পদ জমেছিল তার প্রাপ্য হয়েছিল, সেই টাকা মালিকরা দিচ্ছেন না, মেরে দিয়েছেন। আর চটকলে আপনারা জানেন হাজার হাজার শ্রমিক অন্যান্য রাজ্য থেকে এখানে এসে কাজ করেন, তারা একবার কাজ হারালে বাড়ি চলে যান, দেশে চলে যান, টাকা দিচ্ছেন না, খোঁজ খবর নেন, আবার আসেন দেশ থেকে, পান না। এক সময় নিরুপায় হয়ে রিক্ত হাতে, শূন্য হাতে তাদের দেশে ফিরতে হয়। যে মালিকদের যে আইন সঙ্গত ভাবে যা দেওয়ার কথা শ্রমিকদের, সেই কারখানার শ্রমিকদের তা তারা দিচ্ছেন। পিএফ এর টাকার ক্ষেত্রে তো আমি আগেই বললাম, এখন বহু এজেন্সি ওয়ার্কার্স হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করে। কোম্পানিগুলো, এজেন্সি কোম্পানিগুলো মূল যে মালিক, ব্যাংকে যদি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হন তাহলে ব্যাংক তার মূল এদের নিয়োগকর্তা, তারা দায়িত্ব গ্রহণ করছে না। 2 বছর পর পর, 1 বছর পর পর, 3 বছর পর পর তারা কন্ট্রাক্টর চেঞ্জ করছে। চেঞ্জ করার ফলে যে কন্ট্রাক্টররা পিএফ এর টাকা না দিয়ে তারা অনেকেই পালিয়ে যাচ্ছেন, শ্রমিকরা বঞ্চিত হচ্ছেন, তাদের নিজেদের জমানো টাকা পাচ্ছেন না, নিজেদের জমানো টাকা চুরি হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াতে এই অবস্থা তৈরি হয়েছে। একটা জঙ্গল রাজ বলতে যা বোঝায়, যা সম্পূর্ণভাবে মালিকদের পক্ষে, মাত্র 2 থেকে 3% মানুষের পক্ষে আজকে দেশের আইন কানুন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, সরকার চলছে। অগণিত মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর সহ তারা সব ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছেন, বঞ্চনার শিকার হচ্ছেন এই সরকারগুলোর দ্বারা। সে কেন্দ্রের সরকার বলুন, রাজ্যের সরকার বলুন, তাই সব সরকারই তারা মালিক শ্রেণীর স্বার্থে তাদের সরকার পরিচালনা করেন, এটাই বাস্তব। তাই শ্রমকোড, এরকম বহু উদাহরণ দেওয়া যেতে পারে শ্রমকোডে। তারা কারখানার ক্ষেত্রে 20 জন শ্রমিক আর 40 জন শ্রমিক ছিল, অর্থাৎ যদি বিদ্যুতে চলে তাহলে 20 জন শ্রমিক যুক্ত কারখানার যে ফ্যাক্টরিজ অ্যাক্টের আওতায় আসবে। এখন বলছি 40 জন যারা বিদ্যুৎ ব্যবহার করে না, আগে ছিল 10 জন আর 20 জন, 100% বাড়িয়ে দিলে। অর্থাৎ বহু কারখানা যারা এই আইনের আওতার বাইরে চলে গেল, ফ্যাক্টরিজ অ্যাক্টের আওতার বাইরে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের আওতার বাইরে তারা বের করে দিল। প্রায় 74% কারখানাকে তারা বের করে দিয়েছে এই প্রক্রিয়ায়। 100% বৃদ্ধি করেছে। যেখানে 20 জন শ্রমিক বর্তমানে, আগে 40 ছিল, যেখানে 10 জন শ্রমিক, 20 জন শ্রমিক আছে, সেখানে 10 ছিল। এই হলো বাস্তব। আর মডার্নাইজেশনের ফলে কারখানাগুলোতে শ্রমিক সংখ্যা এমনি কমছে, তার থেকে তারা এই বাড়তি প্রায় 100% শ্রমিক সংখ্যা বৃদ্ধি করে তাকে ফ্যাক্টরিজ অ্যাক্টে পড়বে বললেন। তার মানে প্রায় 73 থেকে 74% কারখানা কোন
আইনের আওতায় থাকলো না, তার শ্রমিকরা কোনো আইনগত সুবিধা পাবে না। ফ্যাক্টরিজ অ্যাক্ট হোক, এখন তো ফ্যাক্টরিজ অ্যাক্ট নেই, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট হোক, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, কোনো কিছু পাবে না। আজকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যাক্ট কোডের সুযোগ থেকে তারা বঞ্চিত হবে। এরকম করে বহু জিনিস বলা যেতে পারে তারা আনছে, যার ফলে শ্রমজীবী মানুষ আরো বেশি শোষিত, অত্যাচারিত, নিষ্পেষিত হবে। প্রতিবাদ তারা করতে দেবেন না। প্রতিবাদ বন্ধ করার জন্য, ইউনিয়ন বন্ধ করার জন্য একটা কথাই সরগোল তোলা হয়েছে। ধর্মঘট করে, ইউনিয়ন করে, কাজের ক্ষতি করে, শ্রমিকদের পরিবেশ নষ্ট করা হয়। যখন বাংলায় হাজার হাজার কারখানায় ইউনিয়ন শুধু নয়, আন্দোলনের জোয়ার হইতো, ঘেরাও হতো, ধর্মঘট হতো, তখন কিন্তু বাংলায় কলকারখানা বাড়তো, কমতো না। বেশি করে কলকারখানার বাইরের শ্রমিকরা এখানে কাজ করতে আসতেন। বহু রাজ্য থেকে এখানে পশ্চিমবঙ্গে কাজ করতে আসতেন। পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ খুব বাইরে যেতেন না। অভিজ্ঞ, টেকনিক্যালি ফিনিশড, তারা তাদের জ্ঞানটাকে নেওয়ার জন্য বাইরে নিয়ে যেতেন, অন্য রাজ্যে নিয়ে যেতেন মালিকরা। আর আজ পশ্চিমবঙ্গের কি হাল? উল্টো, পশ্চিমবঙ্গে মিনিমাম ওয়েজ কম সরকারিভাবে, আমি আগেই বলেছি বেসিক বাড়ছে না। বিড়ি শিল্পের ক্ষেত্রে তারা 20 সাল থেকে ভিডিএ, ভ্যারিয়েবল দিয়ে বাড়াচ্ছে না, অর্থাৎ মজুরিকে কম করে রাখার একটা সামগ্রিক প্রচেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে মিনিমাম ওয়েজ অনেক বেশি, কাজের সুযোগ বেশি, সেই জন্য পশ্চিমবঙ্গের বহু মানুষ তারা কিন্তু বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসেবে। তামিলনাড়ুতে যাচ্ছেন, কেরলে যাচ্ছেন, ভাষা জানেন না, শহর বা গ্রাম যেখানে কাজ করতে যাচ্ছেন তার কিচ্ছু জানেন না, মানুষদেরও জানেন না, কমিউনিকেট করার জন্য যে ভাষা তাও তাদের অজানা, তবুও তারা যেতে বাধ্য হচ্ছেন দুমুঠো খাবারের জন্য, পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য এই পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে। এই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই কোর্ট কতগুলো মারাত্মক জিনিস দিচ্ছে। 1979 সালে যে পরিযায়ী শ্রমিকদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাক্ট ছিল তা পরিবর্তন করে অনেক কিছু আনা হচ্ছে। তাই সামগ্রিকভাবে আমরা মনে করি এই শ্রম কোড, 4টি শ্রম কোড বাস্তবে শ্রমিক স্বার্থ বিরোধী। কোন শ্রমিক ইউনিয়ন, কোন বলবো কেন 2-1টি শ্রমিক ইউনিয়ন, বিজেপির বিএমএস সহ 2-1টি শ্রমিক ইউনিয়ন শ্রম কোডের জয়গান গাইছে, খুব ভালো বলে উদ্বাহ নৃত্য করছে। আমরা শ্রমজীবী মানুষকে, এদেশের সর্বস্তরের সাধারণ চেতনা সম্পন্ন, বিবেক সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা ভেবে দেখুন, বিচার করে দেখুন, স্বাধীনতার পর থেকে যে শ্রম আইনগুলো তৈরি হয়েছিল, স্বাধীনতার আগেও ইংল্যান্ডের ব্রিটিশ শাসিত রাষ্ট্রে শ্রমিকরা লড়াইয়ের ফলে যে আইন তৈরি করতে বাধ্য করেছিল, এবং সে সময় সমাজতান্ত্রিক শিবিরের, সোভিয়েত সমাজতন্ত্র, চীনের সমাজতন্ত্র, ভিয়েতনামের সমাজতন্ত্র, কিউবায় সমাজতন্ত্র, কোরিয়ায় সমাজতন্ত্র, হাঙ্গেরিতে সমাজতন্ত্র, সমস্ত সমাজতন্ত্র, যুগোস্লাভিয়ায় সমাজতান্ত্রিক শিবিরের যে প্রভাব শ্রমজীবী মানুষের উপর, তাকে ভিত্তি করে শ্রমজীবী মানুষের যে আন্দোলন গড়ে উঠেছিল, তার ভয়ে ভীত হয়ে মালিকরা সামান্য হলো এই লড়াইয়ের ভয়ে কিছু সুযোগ দিতে বাধ্য হয়েছে। আর আজ যখন পুঁজিবাদের সংকট তীব্র, সাম্রাজ্যবাদী রূপ পরিগ্রহ করে ভারতীয় পুঁজিবাদ যখন ছাড় পাচ্ছে না, তখন সে সংকটের বোঝাটা মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণীর ঘাড়ে চাপিয়ে দিয়ে সমস্ত রকম যতটুকু সুযোগ ছিল তার
অধিকার ছিল তা কেড়ে নেওয়ার প্রচেষ্টা, সেই প্রচেষ্টারই অঙ্গ হিসেবে এই 4টি শ্রম কোড। তাই আমরা তার বিরোধী। আমরা মনে করি এই শ্রম কোড সরকারকে পরিবর্তন করতে হবে। এই দাবিতে সারা ভারতবর্ষের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ একজোট হয়ে লড়াই করে সরকারকে বাধ্য করবে এই শ্রম কোড বাতিল করতে, যেমন করে কৃষকরা বাধ্য করেছিল 2020 সালের ঐতিহাসিক কৃষক আন্দোলন, যা 26শে নভেম্বর শুরু হয়েছিল, শেষ পর্যন্ত যা কোনোদিন ভারতবর্ষে হয়নি। পৃথিবীতে বিরল যে পার্লামেন্টে কৃষি আইন পাশ হয়েছিল, সেই কৃষি আইনকে সেই পার্লামেন্টের দ্বারাই আবার খারিজ করা, বাতিল করতে বাধ্য করেছিল কৃষকরা লড়াই করে। সেই লড়াই আবারও গড়ে তুলতে হবে। শ্রমিক, কৃষক সহ সাধারণ মানুষের ঐক্যবদ্ধ লড়াই, শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ লড়াই, যে লড়াই মালিকের স্বার্থবাহী সরকারকে, কেন্দ্রের সরকারকে বাধ্য করবে এই শ্রম কোড বাতিল করতে।